Hi, good morning. Now, last chapter of the chemistry is carbon and its compound. Now, carbon and its compound. Why we should learn about the carbon? Why carbon and its compound? It is necessary to learn about carbon because why carbon? Because we are all living. We all living things are made up of millions of carbon. That is carbon নিয়ে আমরা গঠিত মানে আমাদের পুরো শরীর আমাদের যত লিভিং অর্গানিজম সব কার্বন নিয়েই গঠিত এবং হঠাৎ কার্বন কেন না কার্বনের অ্যাটমিক নাম্বার 6 সো Kl24 এর ভ্যালেন্স ইলেকট্রন কত ভ্যালেন্স ইলেকট্রন 4 4 থাকার জন্য কার্বনের বাইরে 4টা ইলেকট্রন আছে তো 4টা ইলেকট্রন নিয়ে ও আদার 4টা অ্যাটমের সঙ্গে বন্ড করতে পারে ধরো আদার 4টা হাইড্রোজেনের সঙ্গে বন্ড করতে পারে যেটাকে আমরা মিথেন নামে জানি এইভাবে সেই এই যে বন্ড করাটা এটাকে এইভাবে যে বন্ড করছে এটা হচ্ছে টোটাল কোভ্যালেন্ট বন্ড কটা হলো না 4টা তাহলে এইটাকে কি সেলফ কম্বিনেশন বলবো বা এটাকে কি ক্যাটিনেশন বলবো আর সেলফ কম্বিনেশন আর ক্যাটিনেশন কি সেম জিনিস ক্যাটিনেশন মিন্স ক্যাটিনেশন কার্বনের হঠাৎ করে কার্বন নিয়েই পড়বো কেন কার্বন অল লিভিং অর্গানিজম কার্বন নিয়ে গঠিত কেন কারণ দুটো কারণ একটা হচ্ছে টেট্রাভ্যালেন্সি 4টা এই যে ভ্যালেন্সি হওয়ার জন্য আর একটা হচ্ছে ক্যাটিনেশন অ্যান্ড সেলফ combination then catenation and self combination is different thing yes catenation means self combination means কার্বন আর 4টা কার্বনের সঙ্গে যুক্ত থাকবে প্রত্যেকটা কার্বন তাহলে আর একটা কার্বন আদার 4টা কার্বনের সঙ্গে যুক্ত থাকবে সেই কার্বনটা আবার 4টা কার্বনের সঙ্গে যুক্ত থাকবে এইভাবে এইভাবে লেয়ার তৈরি করবে লেয়ার এইভাবে ইনফিনিটি লেয়ার ক্রিয়েট করতে পারে এটাকে বলা হচ্ছে সেলফ কম্বিনেশন নিজেদের মধ্যে এটা হচ্ছে সেলফ কম্বিনেশন সেলফ কম্বিনেশন বাট ক্যাটিনেশন ইজ ডিফারেন্ট থিং ক্যাটিনেশন এটাকে সেলফ কম্বিনেশনও বলা যায় ওটাকে ওয়ান কাইন্ড অফ ক্যাটিনেশন বলবো কিন্তু এখানে কি হয়েছে প্রত্যেকটা কার্বন আদার 4টা কার্বনের সঙ্গে যুক্ত আছে কিন্তু ক্যাটিনেশন কাদের কাদের দেখা যায় বলি ক্যাটিনেশন shows shows by carbon C6 and silicon Si 14 সিলিকনের হঠাৎ সিলিকন কেন না যাদের বাইরে 4টা ইলেকট্রন আছে তাদেরই ক্যাটিনেশন দেখাবে যদি ক্যাটিনেশন তাদের 4জনেরই দেখায় তাহলে সিলিকন ছাড়া জার্মেনিয়ামেরও 4টা আছে বাইরে জার্মেনিয়ামও 4টা আছে তাহলে ওর কেন দেখায় না কারণ যখন লার্জ সাইজ হয়ে যাবে তখন এইভাবে লং চেইন করতে পারবে না এই লং চেইন করাটাকে বলা হচ্ছে ক্যাটিনেশন একটার পর একটা তাহলে এই লং চেইন ফর্ম সিলিকনও লং চেইন ফর্ম করতে পারে তাহলে কার্বনের সঙ্গে আলাদাটা কি না আলাদা হলো সিলিকন কিন্তু ডাইরেক্ট একে অপরের সঙ্গে বন্ড করতে পারে না সিলিকা অক্সাইড সিলিকন ওয়ান অক্সাইড কনজিগেটিভ ওয়েতে থাকে এইভাবে এইভাবে থাকে তাই জন্য এটা কিন্তু সেলফ কম্বিনেশন নয় it is catenation it is self combination and catenation now শুধু কি কার্বনের এইটার জন্য আমি দেখব না কার্বনের আরো কিছু অ্যালোট্রপস আছে কার্বনের কি আছে 3 ডিফারেন্ট অ্যালোট্রপস যেটা হচ্ছে প্রথম স্ট্রাকচারটা হচ্ছে ডায়মন্ড তারপরটা হচ্ছে জানো সবাই গ্রাফাইট আর তারপরটা আছে ফুলারিন অ্যালোট্রপস অফ কার্বন তাই ডায়মন্ডে দেখো প্রত্যেকটা কার্বন একটা কার্বনকে তুমি ধরে নাও প্রত্যেকটা কার্বন তাহলে প্রত্যেকটা কার্বন আর 4টা কার্বনের সঙ্গে যুক্ত এই কার্বনটা
এইটা এটা এটার সঙ্গে যুক্ত, তাই না? আমি সেন্ট্রালাইজড একটা কার্বন ধরি, এই কার্বনটা 3টা কার্বনের সঙ্গে যুক্ত, আদার 3টা কার্বনের 4টা কার্বনের সঙ্গে যুক্ত, তাই না? এবং তারপরে আর যে কোনো একটা সেন্ট্রাল কার্বন ধরো, সে এইখানেই ধরো না, সে আরও 4টা কার্বনের সঙ্গে যুক্ত। এভাবে প্রত্যেকটা কার্বন 4টা করে কার্বনের সঙ্গে যুক্ত আছে, এভাবে যুক্ত আছে। এবার আমি বলছি কি, কার্বনের বাইরে কটা ইলেকট্রন আছে? 4টা। তাহলে 4টা ইলেকট্রন যদি 4টা কার্বনের সঙ্গে বন্ড করতে এনগেজড হয়ে যায়, তাহলে কোনো ইলেকট্রন ফ্রি থাকলো না, দেয়ার ইজ নো ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন না থাকার জন্য এটা কিন্তু, গ্রাফাইট কিন্তু, ডায়মন্ড কিন্তু ব্যাড কন্ডাক্টর, ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। আর কি, তুমি ডায়মন্ডে, তারপর আর এবারে গ্রাফাইটের কথাটা আসি। গ্রাফাইটের স্ট্রাকচারটা কীরকম? হানিবির হানিবির যে হয়, হানিবির যে নেস্টগুলো হয় তাদের মতো। এটা কীরকম দেখতে না, এটা দেখো হেক্সাগোনাল শেপ, একটা কার্বন আদার বন্ডের সাহায্যে দুটো কার্বনের সঙ্গে, সে কার্বনটা আবার দুটো কার্বনের সঙ্গে। তাহলে প্রত্যেকটা কার্বন কি দুটো করে কার্বনের সঙ্গে যুক্ত আছে? না, প্রত্যেকটা কার্বন বেসিক্যালি 3টা করে কার্বনের সঙ্গে যুক্ত। কোথায় স্যার? এই কার্বনটা না হয় 3টা কার্বনের সঙ্গে যুক্ত আছে, কিন্তু ধারের কার্বনগুলো তো 3টা কার্বন দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তুমি স্ট্রাকচারটা তো আর পুরো কমপ্লিট করনি, আরও তো আছে, এখানেও তো কার্বন আছে, এখানেও তো কার্বন আছে। তাহলে তুমি দেখো প্রত্যেকটা কার্বন আদার 3টা করে কার্বনের সঙ্গে যুক্ত। তাহলে 3টা করে কার্বনের সঙ্গে যুক্ত থাকলে একটা ইলেকট্রন, কার্বনে তো 4টা ইলেকট্রন, তাহলে একটা ইলেকট্রন ফ্রি থেকে যাচ্ছে। প্রত্যেকটা কার্বনে এরকম একটা করে ইলেকট্রন ফ্রি থেকে যাচ্ছে। এই ইলেকট্রনটা, তাহলে তাহলে স্যার আরও তো একটা বন্ড আছে মনে হচ্ছে, না বন্ড নেই, এইগুলো হচ্ছে ডটেড লাইন, এগুলো ডটেড লাইন। এই যে ডটেড লাইনগুলো কি করেছে না, একটা লেয়ার সঙ্গে আরেকটা লেয়ারের একটা উইক ভ্যান্ডারওয়াল ফোর্স, এগুলোকে বলা হচ্ছে উইক ভ্যান্ডারওয়াল ফোর্স, উইক ভ্যান্ডার ওয়ালস ফোর্স, উইক ভ্যান্ডারওয়াল ফোর্সের মাধ্যমে আটকে আছে। ফলে আর একটা কি, প্রত্যেকটা লেয়ারের সঙ্গে এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এই একটা লেয়ার, দুটো লেয়ারের মধ্যে অনেকটাই ডিফারেন্স আছে। ডিফারেন্স থাকার জন্য দুটো লেয়ারের দুটো লেয়ারটা স্লিপি হয়, তাই জন্য এরা কি হয়, স্লিপি হয়, স্লিপারি, স্লিপারি আর সফট হয়। কিন্তু এই জিনিসটা ডায়মন্ডে নেই, ডায়মন্ডটা কিন্তু হার্ড হয়, রিলেটিভলি হার্ড হয়। এখানে গ্রাফাইটে কি হয় না, অনেক একটা করে ইলেকট্রন ফ্রি থাকার জন্য, ফ্রি ইলেকট্রন আছে, ফ্রি ইলেকট্রন থাকার জন্য ওটা কি হয়, কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। আর কি হয়, গ্রাফাইটটা খুব, গ্রাফাইটে কি হয়, গ্রাফাইটে এ থাকে কি বলে, সরি ডায়মন্ডে মলিকুল এইটুকু ভয়েড স্পেসের মধ্যে, এইটুকু জায়গার মধ্যে ভয়েড স্পেসটা কম আছে, বেশি সংখ্যক মলিকুলগুলো পুরো ক্লোজলি প্যাকড আছে, তাই জন্য এটা ভেরি হার্ড হয় এবং ডেনসিটি হাই ডেনসিটি হয়, হাই ডেনসিটি, হাই ডেনসিটি। আর এটা কি হয়, লো ডেনসিটি, লো ডেনসিটি। এবারে ফুলারিন, ফুলারিন বাকমিনস্টার ফুলারিন প্রথম ফুলারিন আবিষ্কার করেন, এটা C60, মানে একটা ফুটবলে যেরকম পেন্টা হেক্সাগোনাল, হেক্সাগোনাল শেপ, অল্টারনেটিভলি পেন্টাগোনাল শেপ, এগেন হেক্সাগোনাল শেপ, এগেন পেন্টাগোনাল শেপ, হেক্সাগোনাল শেপ, পেন্টাগোনাল শেপ, এভাবে অল্টারনেটিভলি সাজানো থাকে। এইভাবে অল্টারনেটিভলি, এটা তো আমি সামনের পাশটা আঁকলাম, এই পুরোটা দেখলে এইরকম দেখাবে। তাহলে প্রত্যেকটা এই যে অ্যাটমগুলো, এগুলো কিন্তু কার্বন, পেন্টাগোনাল দেখতে পাচ্ছি, তার পাশেই দেখতে পাচ্ছি হেক্সাগোনাল একটা, এরকম পেন্টাগোনাল হেক্সাগোনাল, পেন্টাগোনাল হেক্সাগোনাল অল্টারনেটিভলি থাকে একটা ফুটবলের মতো 3D স্পেসে। এটা কতগুলো, 60টা অ্যাটম আছে, এরকম C80ও থাকতো, C90 এরকম আছে। এগুলা কি মডারেট ডেনসিটি হয়, ডেনসিটি মডারেট হয়, খুব বেশি হয় না, মানে ডেন্স হয় না। এটা মডারেট সফট, খুব বেশি হার্ডও না,
মডারেট সফট, মডারেটলি হার্ড, আর এটা কি হয় ব্যাড কন্ডাক্টর, ব্যাড কন্ডাক্টর, কারণ প্রত্যেকটা কার্বন অ্যাটমের ইলেকট্রনই এনগেজড আছে, প্রত্যেকটা কার্বন অ্যাটমের ইলেকট্রন এনগেজড আছে। ওকে, নাও নাও again bad টোটাল অর্গানিক কম্পাউন্ড যখন আমি পড়ছি, তো অর্গানিক কম্পাউন্ড কার্বোনেটেড কম্পাউন্ড পড়ছি, কার্বোনেটেড কম্পাউন্ড নিয়ে কিন্তু অর্গানিজম তৈরি, এবং সেখান থেকে অর্গানিক কম্পাউন্ডের ধারণা আছে। অর্গানিক কম্পাউন্ড কি না, দ্য কম্পাউন্ড হুইচ ইজ অবটেন ইন অর্গানিজম, লিভিং অর্গানিজম আর কল্ড এজ অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ড উইদাউট ফাংশনাল গ্রুপ হতে পারে, ফাংশনাল গ্রুপ হতে পারে। ফাংশনাল গ্রুপ কাকে বলে স্যার? ফাংশনাল গ্রুপ মিনস the group which is present in the organic chain, carbon chain, and functionize their property, that is carbon chain means যদি একটা অর্গানিক কম্পাউন্ডে একটা কার্বন থাকে, একটা কার্বন নাম্বার যদি এরকমটা হয়, কার্বন নাম্বার আর এখানে এখানে করছে, ছেড়ে দাও। যদি কার্বন নাম্বার অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, কি বলতে চাইছেন? কার্বন নাম্বার যদি একটা হয়, কোনো অর্গানিক কম্পাউন্ডে যদি কার্বন একটা থাকে, তাহলে একটা থাকলে সেটাকে বলে মিথ, সেটা অ্যালকেন হলে মিথেন, অ্যালকিন হলে ইএনই যোগ হবে, ইএনই, মিথিন, আর অ্যালকাইন হলে মিথাইন, ওয়াইএনই যোগ হবে, মিথাইন। এবার যদি দুটো কার্বন হয় তাহলে কি হবে? দুই হলে ইথেন, ইথিন, ইথাইন। তিন হলে প্রোপেন, প্রোপিন, প্রোপাইন। চার হলে বিউটেন, বিউটিন, বিউটাইন। পাঁচ হলে পেন্টেন, পেন্টিন, জাস্ট ইএনই, ওয়াইএনই, পেন্টাইন। এবারে অ্যালকিন অ্যালকাইনটা কি আমি আসছি। এবারে আমি যেটা বলতে গিয়ে থেকে গেলাম, এই কার্বনের সঙ্গে যদি কোনো ফাংশনাল গ্রুপ যুক্ত থাকে, আমি ফাংশনাল গ্রুপটা আমি না হয় পরে আসছি। আমি বলি যদি কোনো অর্গানিক কম্পাউন্ড কেবলমাত্র হাইড্রোজেন এবং কার্বন দিয়ে তৈরি হয়, হাইড্রোজেন অ্যান্ড কার্বন দিয়ে তৈরি হয়, তাকে হাইড্রোকার্বন বলি। হাইড্রোকার্বনগুলো স্যাচুরেটেড হতে পারে, আনস্যাচুরেটেড হতে পারে। স্যাচুরেটেড মিনস কি না, যদি হাইড্রোকার্বনে কোনো সবগুলো বন্ডই সিঙ্গেল বন্ড হয়, কোনো ডবল বন্ড না থাকে, মানে কি all bonds are single bond। এটা জেনারেল ফর্মুলা কি বলে দিচ্ছি, CnH2n+2। এখানে n এর ভ্যালু কত হতে পারে? where n equals to 1 2 3, any positive integer value। here when n equals to 1, এই n equals to 1 সেটা হচ্ছে কি, n equals to 1 হলে C1 H2 into 1, 2 into 1 plus 2, that is CH4।
n equals to 2 হলে C2H6 এর নাম হয়েছিল কি মিথেন, এর নাম হয়েছিল কি ইথেন। এটা অ্যালকেন যেহেতু এসেছে। স্ট্রাকচারটা কীরকম হবে স্যার? না কার্বন আমি বলেছিলাম সবগুলো কার্বনের কটা হাত? চারটা। তো চারটার সঙ্গে আমি চারটা দেখিয়ে দেবো। এন যখন 1 একটা কার্বন, চারটা বাকিটা বাকি বন্ডে আমি হাইড্রোজেন ভর্তি করে দেবো। কেন না এটা তো হাইড্রোকার্বন, তো হাইড্রোজেনই থাকবে। যখন n equals to 2 দুটো কার্বন, তো দুটো কার্বন সিঙ্গেল বন্ড লিখবে, কারণ এখানে তো কোনো ডবল বন্ড থাকবে না বলছি। আর চারটা হাত ফিল আপ করার জন্য চারটা, আর বাকিগুলো হাইড্রোজেন। অলরেডি একটা বন্ড ছিল আর তিনটা করে হাইড্রোজেন থাকবে। তাহলে দেখো হয়ে গেছে C2H6 হয়ে গেছে। এবার আসি যদি অ্যালকিন যদি ডবল বন্ড মানে আনস্যাচুরেটেড কম্পাউন্ড হয়, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, সেখানে ডবল বা ট্রিপল বন্ড থাকতে পারে। যদি ডবল বন্ড থাকে, যদি ডবল বন্ড থাকে contain at least one double bond, contain at least one double bond। যদি একটা ডবল বন্ড থাকে তখন সেটা কি হয়ে যাবে? অ্যালকিন হয়ে যাবে। যেরকম এর জেনারেল ফর্মুলা আছে CnH2n, n এর ভ্যালু কি হবে? গ্রেটার দেন ইকুয়ালস টু 2। n এর ভ্যালু কখনো 2 এর নিচে নামতে পারে না। কেন 2 এর নিচে নামবে না কেন? কারণ ডবল বন্ড কখনো তো আর দুটো দুটো কার্বনের কম কার্বনের হয় না। হাইড্রোজেন তো আর ডবল বন্ড করে না, তাহলে কার্বনই ডবল বন্ড করবে, তাহলে মিনিমাম দুটো থাকা উচিত। তাহলে n এর ভ্যালু যদি 2 হয় তাহলে কি হবে? C2H4। n এর ভ্যালু যদি 3 হয় সেটা কি হবে? C3H6। স্ট্রাকচার কীরকম হবে স্যার? স্ট্রাকচারটা দেখুন, স্ট্রাকচারটা হবে এরকম যে C2H4 এর ক্ষেত্রে সি ডবল বন্ড সি, এখানে তো ডবল বন্ড থাকবে বলেছি। কার্বনের কটা হাত? দুটো হাত। অলরেডি দুটো বন্ড ফিল আপ হয়ে গেছে, আর দুটো বন্ড, এখানেও দুটো বন্ড। আর হাইড্রোকার্বন মানে আর বাকিগুলো সব হাইড্রোজেন বসবে, বসিয়ে দাও, দেখো C2H4 হয়ে গেছে। যখন n এর ভ্যালু 3 তখন কার্বন তিনটে নিলাম। এবার তোমার মনে হতে পারে সে দুটো ডবল বন্ড করে দিন। দুটো ডবল বন্ড যদি করি তাহলে দুটো ডবল বন্ড করলে হাইড্রোজেন বাকি কটায় ঢুকবে? এখানে দুটো বন্ড আছে তো দুটো হাইড্রোজেন ঢুকবে, এখানেও দুটো বন্ড আছে তো দুটো হাইড্রোজেন ঢুকবে। কিন্তু এখানে তো কোনো চারটা বন্ড হয়ে গেছে, তাহলে হাইড্রোজেন ঢুকবে না। তাহলে এটা তো C3H4 হচ্ছে। C3H4 কি এটা স্ট্রাকচার হচ্ছে না তো? C3H4, তাহলে এইটা C3H4, কিন্তু হওয়া উচিত তো তিনটা কার্বন থাকলে অ্যালকিন অনুযায়ী C3H6 হবে। তাহলে এরকম স্ট্রাকচার হবে না, হবে কি এরকম সি সিঙ্গেল ডবল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, মানে একটা ডবল বন্ড থাকবে আর একটা সিঙ্গেল বন্ড থাকবে কার্বন কার্বন। এবার বাকি যেটাতে সিঙ্গেল বন্ড আছে এখানে তিনটে হাইড্রোজেন ঢুকবে, আর যেটাতে দুটো ডবল বন্ড আছে সেখানে দুটো হাইড্রোজেন ঢুকবে, আর মিডিলটাতে তিনটা বন্ড আছে বলে আর একটা হাইড্রোজেন ঢুকবে। তাহলে দেখো হয়ে গেছে C3H। এরপর এরপর দেখো আনস্যাচুরেটেড যেটা আছে কি আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের একটা হয়েছে ডবল বন্ড থাকলে, যেটা আছে অ্যালকিন বললাম, অ্যালকিন। আর এটার ক্ষেত্রে কি হবে? এর নাম কি হবে? ইথিন, ইথিন, প্রোপিন, প্রোপিন, দেখতে পাচ্ছ ইথিন, প্রোপিন। এরপর অ্যালকাইন যদি অ্যাটলিস্ট কন্টেন্ট অ্যাটলিস্ট ওয়ান ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড যদি থাকে, যেরকম এর জেনারেল ফর্মুলা কি CnH2n -2। আচ্ছা n এর ভ্যালু এখানেও গ্রেটার দেন ইকুয়াল টু 2, মানে 2 এর চেয়ে বেশি হতে পারে বা সমান হতে পারে, 2 এর নিচে হবে না। n এর ভ্যালু যদি 2 হয় তাহলে C2H4 -2, দ্যাট ইজ C2H2। কীরকম হবে স্যার? সি ট্রিপল বন্ড সি আর একটা করে বন্ড থাকবে তো, n এর ভ্যালু যদি 3 হয় তাহলে সি ট্রিপল বন্ড সি আবার একটা সিঙ্গেল বন্ড সি, এখানে তিনটে হাইড্রোজেন ঢুকিয়ে দাও, এখানে একটা হাইড্রোজেন ঢুকিয়ে দাও, আর মিডিলটাতে কোনো একটা হবে না, দেখো C3H4 হয়ে গেছে। এইভাবে আমি এটা অ্যালকেন সম্পর্কে জানতে পারবো বা হাইড্রোকার্বন সম্পর্কে জানতে পারবো। এরপর আমি আসছি যে ওপেন চেন সিস্টেম।
ওপেন চেন সিস্টেমের ক্ষেত্রে ওপেন চেন মানে অ্যালকেনগুলোকে আরও ফার্দার ক্লাসিফাই করা যায় ওপেন চেন আর অ্যালকেনগুলোকে ফার্দার ক্লাসিফাই করছি আইদার মেবি ওপেন চেন মিনস কোনো পুরোটাই একটা সিঙ্গেল চেনে থাকবে অথবা ব্রাঞ্চ থাকবে অথবা সাইক্লিক স্ট্রাকচার হতে পারে যেরকম সিঙ্গেল থাকলে কীরকম হবে দেখো সিঙ্গেল থাকা মানে সিঙ্গেল চেন থাকা মানে ধরো আমি একটা এক্সাম্পল নিই ধরো কার্বন বিউটেন বিউটেনের ক্ষেত্রে কটা কার্বন আছে চারটা কার্বন তো চারটা আমি এরকম লিখে নিই বিউটেন এরকম করে লিখে নিলাম তাহলে বিউটেনের ক্ষেত্রে এরকম চারটা কার্বন লিখে নিলাম তাহলে চারটা কার্বনের চারটা বন্ড হয়ে গেছে এবারে তিনটা বন্ড হয়ে গেছে প্রত্যেকটা কার্বন একটা করে সিঙ্গেল বন্ডের সঙ্গে যুক্ত তাহলে এই কার্বনে আর তিনটা হাইড্রোজেন ঢুকিয়ে দিলাম এই কার্বনে দুটো এই কার্বনে দুটো এই কার্বনে তিনটা তাহলে এটা কি হলো ওপেন চেন স্ট্রাকচার এটাকে বলে এন পেন্টেন মানে নর্মাল পেন্টেন যদি ব্রাঞ্চ করি যে আমি একটা সিএইচ3 কে এটাকে এমনি করে লিখতে পারি সিএইচ3 সিএইচ2 সিএইচ2 সিএইচ3 একই জিনিস ওটাকে স্ট্রাকচারটাকে দেখিয়েছি সবগুলো বন্ডকে আর এখানে হাইড্রোজেনের বন্ডগুলোকে না দেখিয়ে এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে একই জিনিস এবারে একটা সিএইচ3 কে যদি আমি এই পোর্শনে নিয়ে আসি তখন ব্রাঞ্চ হয়ে যাবে দেখো সিএইচ3 সি এখানে সিএইচ3 এখানে সিএইচ3 এখানে দেখো এখানে কি করেছি না পুরোপুরি লিনিয়ার নেই মাঝখানে একটা এরকম যেতে যেতে এখানে ব্রাঞ্চ চলে এসেছে তাহলে এটাকে কি হলো ব্রাঞ্চ স্ট্রাকচার এবার আমি কি করব এটাও না করে যদি আমি কি করি দুটো টার্মিনালকে জুড়াতে চাই এই টার্মিনালটার সঙ্গে এই টার্মিনালটা জুড়ে দিতে চাই তখন জুড়ে দিতে চাইলে অলরেডি জুড়ে দিতে চাইলে তো জুড়ে যাবে না কারণ ও তো চারটা হাত ফিল আপ হয়ে আছে টার্মিনালগুলো তাহলে একটা করে হাত কাটতে হবে মানে মানে একটা করে হাইড্রোজেন বের করতে হবে একটা করে হাইড্রোজেন কি করে বের করবো স্যার না দেখো প্রথমে কি করব এরকম করে বাঁকিয়ে লিখব এর সঙ্গে দুটো হাইড্রোজেন ছিল লিখে দিলাম এর সঙ্গে দুটো হাইড্রোজেন ছিল লিখে দিলাম এর সঙ্গে তিনটে হাইড্রোজেন ছিল লিখলাম এর সঙ্গে তিনটে হাইড্রোজেন ছিল লিখলাম এবার কি করব এই হাইড্রোজেনটাকে বের করে দেব একটা বন্ড মানে তো দুটো ইলেকট্রন তাহলে এর একটা ইলেকট্রন আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন বন্ড হয়েছিল এবার যখন আমি হাইড্রোজেনটাকে বের করে নিলাম তখন কার্বনের ইলেকট্রন পড়ে থাকবে সেরকম হাইড্রোজেনটাকে বের করে নিলে কার্বনের ইলেকট্রন পড়ে থাকবে এই ইলেকট্রন আর টার্মিনাল দুটো ইলেকট্রন মিলে কার্বন কার্বন বন্ড হবে এটা কি হলো সাইক্লিক স্ট্রাকচার এরপর আসি আইসোমারিজম এইভাবে একই আইসোমারিজম কথার অর্থ হচ্ছে আইসোমার কাকে বলে আইসোমার আইসোমার the compounds which have same molecular formula but different structure called isomer এক্সাম্পল এখানে আইসোমার ক্যালকুলেশনের অনেক নিয়ম হয় এবারে আইসোমার ক্যালকুলেশনের তোমাদের তোমাদের টোটাল সিলেবাস অনুযায়ী তিনটা আছে নাহলে তুমি যদি অনেক 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 এক্সপ্লেনেশন করতে পারো যে আইসোমার কোনটায় কত হবে আমি তবু লিখে দিচ্ছি যে অ্যালকেনের ক্ষেত্রে যদি আমি আইসোমার ক্যালকুলেশন করব নম্বর অফ আইসোমার number of isomer অ্যালকেনের ক্ষেত্রে for alkene for alkene for alkyne অ্যালকেনের ক্ষেত্রে কি করব না অ্যালকেনের ক্ষেত্রে এর ফর্মুলা হচ্ছে আইসোমারের সংখ্যা আইসোমার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n-4 প্লাস 1 এখানে কি হবে এখানে হবে যদি যদি সেম যদি ইভেন নাম্বার অফ কার্বন থাকে ইভেন নাম্বার অফ কার্বন থাকে তখন আইসোমার কত হবে না 2 টু দি পাওয়ার
n-2 প্লাস 1। যদি অড নাম্বার অফ কার্বন থাকে, অড নাম্বার অফ কার্বন, তাহলে হবে কি 2 টু দি পাওয়ার n-2। যদি রিং, যদি বলি রিং স্ট্রাকচার কত হবে, রিং আইসোমার হবে n-1। এবার যদি এখানে তিনটা টাইপের হয় অ্যালকিনের ক্ষেত্রে, অ্যালকাইনের ক্ষেত্রে যদি অড নাম্বার হয়, অ্যালকাইন অড বা ইভেন নাম্বার দিয়ে শুরু করি, ইভেন নাম্বার অফ কার্বন দিয়ে, যদি ইভেন নাম্বার অফ কার্বন থাকে, ইভেন নাম্বার অফ কার্বন থাকে, তাহলে আইসোমার হবে কি 2 টু দি পাওয়ার n-2n। যদি অড নাম্বার অফ কার্বন থাকে, অড নাম্বার অফ কার্বন, তাহলে হবে কি 2 টু দি পাওয়ার n মাইনাস 2n মাইনাস 1, সরি 2n মাইনাস 1। আর যদি এখানে ওপেন আইসোমার, ওপেন, এখানে রিং হয় না, ট্রিপল বন্ডে রিং হয় না, তাহলে ওপেন আইসোমার হবে কত, রিং হয় না কেন, রিংটা স্টেবল না, n×n-2। এইগুলো সব হায়ার ক্লাসে যাবে। এই যে তুমি আইসোমারগুলো পড়লে অ্যালকেন, এগুলো সব হায়ার ক্লাসে। আমার যেটা লাগবে এখানে লোয়ার ক্লাসে এটা লাগবে, তাও এই সূত্রও মনে রাখতে হবে না। এই যে এই সূত্রটা বলছি, তাও এটা সূত্রও মনে রাখতে হবে না। আমাকে এখানে কার কার আইসোমার বের করতে বলে না, পেন্টেন, প্রোপেন, প্রোপেন না সরি বিউটেন, বিউটেন, বিউটেন। বিউটেনের কীরকম বের করবো না, বিউটেনের এন, বিউটেন মানে কি, এন এর এখানে এনটা কি, এনটা হচ্ছে নম্বর অফ কার্বন অ্যাটম। এখানে বিউটেনের ক্ষেত্রে n=4, n=4 মানে n=4, এবং জেনারেল ফর্মুলা কি CnH2n, অ্যালকেন তো CnH2n + 2, তাহলে C4H10। এর কতগুলো আইসোমার আছে না, 4টা আইসোমার আছে। কী করে, দুটো আইসোমার আছে, কী করে বলবো না, তুমি এইখানে সূত্রে বলে দাও আইসোমার কত হবে, আইসোমার 2 টু দি পাওয়ার n-4 + 1, 2 টু দি পাওয়ার 4 - 4 + 1, that is 2 to the power 0 plus 1, something to the power 0 equals to 1, 1 plus 1 সমান 2। এখানে আইসোমারগুলো কোনগুলো না, আমি দেখবো বিউটেনের ক্ষেত্রে আমি ধরো কী করলাম, একটা 4টা এরকম লিখলাম দিয়ে এখানে CH3 CH2, এখানে দুটো কার্বন থাকবে, এখানে দুটো কার্বন থাকবে, এখানে 3টা কার্বন থাকবে। এটা হচ্ছে n বিউটেন নর্মাল বিউটেন। যদি এরকম থাকে CH3 একটা এইচকে যদি আমি এইখানে নিয়ে আসি, একটা CH3কে, তাহলে এখানে CH3 হয়ে যাবে, এখানে CH3 থাকবে, আর এখানে CH। তাহলে এইখানে সেকেন্ড নম্বর কার্বনে যদি ব্রাঞ্চ সৃষ্টি হয়, এটাকে বলে আইসো বিউটেন। বাট এর আইপিএসি নেম আলাদা হবে, আমি পরে আসছি সেটা। এবার যদি পেন্টেন হয়, পেন্টেনের ক্ষেত্রে পেন্টেন জেনারেল ফর্মুলা কি C5H12। কী করে তাড়াতাড়ি লেখা যাবে না, কার্বনের নাম্বারটা হাইড্রোজেনের নাম্বারটা কার্বনের ডবল এর চেয়ে 2 বেশি। এবারে কী হবে, পেন্টেনের কী থাকবে, 5টা কার্বন এরকম লিখে নাও, আরেকটা। এবার তুমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করো, CH2 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 CH3, এটা হচ্ছে n পেন্টেন। এবার যদি আমি একটা একটা CH3কে ব্রাঞ্চ করাই, কত নম্বর না 2 নম্বর কার্বনে, 1 2 3 4, 2 নম্বর কার্বনে একটা এইচকে ব্রাঞ্চ করালো, একটা কার্বনকে, তুমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করো CH3 CH2 CH3, আর এখানে H, কারণ 3টা বন্ড ছিল আর একটা H ঢুকছে, তাহলে এটার নাম হবে আইসোপেন্টেন। আর
এরপর যদি আমি একটা একটা কার্বনে একটা না ব্রাঞ্চ করে যদি দুটো ব্রাঞ্চ করাতাম, মানে আর একটা CH3 যদি আমি 2 নম্বর কার্বনে সি সি সি, এইখানে একটা সি, উপরে একটা সি, তাহলে টার্মিনাল যে সিগুলো সেগুলোতে এই তিনটা করে থাকবে, CH3 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 CH3, আর মিডিল কার্বনে অলরেডি 4টা বন্ড আছে বলে আর ওটাকে H দেওয়ার দরকার নেই। প্রত্যেকটা দেখো জেনারেল ফর্মুলা আছে C5H12P হচ্ছে, তাহলে ফর্মুলা একই কিন্তু স্ট্রাকচার আলাদা। এর নাম কি হবে না, 2 নম্বর কার্বনে যদি দুটো ব্রাঞ্চ হয়ে যায় তাকে বলবো নিও পেন্টেন। সেরকম হেক্সেনের ক্ষেত্রে যদি আমি টানার চেষ্টা করি, হেক্সেনের ক্ষেত্রে করার চেষ্টা করলে হেক্সেনে কটা কার্বন আছে, 6টা কার্বন আছে, সি 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 সি, 6টা কার্বন আছে। তো আমি 6টা কার্বনে CH3 CH2 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 CH3 এটা করতে পারি। আমি ব্রাঞ্চ করতে পারি, 6টা কার্বনে আমি এরকম করে ব্রাঞ্চ করতে পারি, 5টা এরকম লিখলাম আর একটা 2 নম্বরে ব্রাঞ্চ করলাম। এবার কেউ বললো না স্যার আমি 3 নম্বরে ব্রাঞ্চ করবো, 5টাকে রাখবো আর 3 নম্বর ব্রাঞ্চ করবো, হ্যাঁ করতে পারে, 2 3 4 5 5, 3 নম্বরে ব্রাঞ্চ করলো মিডিল বরাবর। এবার কেউ কি করলো 2 এবং 3 দুটোতেই ব্রাঞ্চ করলো, এরকম হতে পারে। কি করলো না কার্বন 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 দুটোতে ব্রাঞ্চ করে দিল। যদি এরকম করে যে একটাতেই 2 নম্বরে দুটো ব্রাঞ্চ করলো, এইটা ছাড়া তো আর হবে না কেন না, হেক্সেনের ক্ষেত্রে C6H12 H14, সরি C6H14 এর আইসোমার কত হবে 2 to the power 6 minus 4 plus 2 plus 1, that is 2 to the power 2 plus 1, that is 5 হবে। 5টাই স্ট্রাকচার হচ্ছে, দেখো আর কোনো স্ট্রাকচার হবে। এবার তুমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দাও, CH3 CH CH3 CH2 CH2 CH3, এটা হবে কি CH3 CH2 CH3 CH2 CH3, আর এখানে CH, এখানে কি হবে CH3 CH CH3 CH3 CH CH3, এখানে কি হবে CH3 CH3, এটা আছে CH2 CH3, আর এটাতে কি হবে না এটাতে CH3 আছে। এর নাম কি হবে এন হেক্সেন, এর নাম হবে আইসোহেক্সেন, আর এর নাম কি হবে, এর নাম হবে নিওহেক্সেন। আর উপরে দুটোর নাম ওইভাবে কোনো কমন নেম, স্পেসিফিক কোনো কমন নেম নেই। এরপর আসি হোমোলগাস সিরিজ কাকে বলে, যদি কার্বন সংখ্যা ধরো আমি হোমোলগাস সিরিজ অ্যালকেনের হতে পারে যে কোনো অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে হোমোলগাস সিরিজটা হয়। যে হোমোলগাস সিরিজ কি ডিফার বাই CH2 unit and 14 গ্রাম পার মোল মাস, এত মাস দ্বারা ডিফার হবে, মানে পরপর দুটো কম্পাউন্ডের মধ্যে ডিফারেন্স কি থাকবে, CH2 ইউনিটের ডিফারেন্স থাকবে এবং 14 ইউনিট মাসের ডিফারেন্স থাকবে। কীরকম, ধরো আমি লিখলাম মিথেন CH4, তার সঙ্গে আমি একটা CH2 যোগ করে দেবো, দেখবে তার পরের যে কম্পাউন্ডটা ইথেন চলে এসেছে C2H6। অ্যালকেনের দেখবে এনের ভ্যালু যদি 1 হয় CnH2n প্লাস 2, এর ভ্যালু 1 হলে CH4, এনের ভ্যালু যদি 2 হয় C2H6 হচ্ছে। আবার যদি CH2 যোগ করে দাও তাহলে C3H8 হবে। এখানে দেখো এনের ভ্যালু 3 করলে C3H8 আসে। ইন্টারেস্টিং ঘটনা, প্রত্যেকটাতে CH2 করে বাড়ছে। এর মলিকুলার ওয়েট কত, 12 4 16, এর কত হবে 30 হবে, এর দেখবে 44 হবে। তাহলে অ্যাটমিক ওয়েটও 14 14 করে বেড়ে যাচ্ছে। তাহলে এটাকে হোমোলগাস সিরিজ বলা যেতে পারে। অ্যালকাইনের হয় যেটা দেখে নেবে। তবু আমি একটা কথা বলি, CH3 ধরো তোমাকে দিয়ে দিল C3
H5OH এর হায়ার এবং লোয়ার হোমোলগাস। হায়ার হোমোলগাস বলতে এর সঙ্গে CH2 যোগ করো, লোয়ার হোমোলগাস বলতে CH2 মাইনাস করো। এবার CH2 যোগ করা বলতে কোথায়, এখানে যোগ করবো না এই OH গুলোতে যোগ করবো, কার্বন হাইড্রোজেনে ভর্তি করবে। ওই OH তো এটা ফাংশনাল গ্রুপ, আমি যে ফাংশনাল গ্রুপটা আমি পরে আসছি। এখানে কার্বন একটা যোগ করো, C4H7OH হবে। আর এখানে কি হবে, CH2 মাইনাস করলে C2H4OH হবে। কিছু ঘটনা। এরপর ফাংশনাল গ্রুপ কাকে বলে, যে এই যে কার্বন চেনের সঙ্গে অ্যালকিল গ্রুপ কাকে বলে, অ্যালকিল গ্রুপটা বলে দিই। অ্যালকিল গ্রুপ যে আমার অ্যালকেনের সঙ্গে, অ্যালকেন থেকে একটা H চলে গেলে অ্যালকিল হয়। অ্যালকেন মাইনাস H ইকালস টু অ্যালকিল, অ্যালকিল গ্রুপ। অ্যালকেন মাইনাস H, অ্যালকেন বলতে ধরো CH4 টাকে আমি এরকম যদি লিখতাম CH3H, এই Hটাকে যদি আমি বের করে দিই, মাইনাস H করে দিই, তখন কি হবে, মাইনাস H করে দিলে Hটা যদি বেরিয়ে যায়, ধরো Hটা বেরিয়ে গেল, তখন কি হবে, CH3 বন্ডটা পড়ে আছে কিন্তু Hটা বেরিয়ে গেছে, তাহলে এটা কি হবে, এর নাম কি হবে, অ্যালকেন থেকে একটা H চলে গেলে অ্যালকাইল, মিথেন থেকে একটা H চলে গেলে কি হবে, মিথাইল। সেরকম C2H6 থেকে একটা H চলে গেল, তাহলে কি হবে, C2H5, এটা হবে কি মিথাইল, সরি ইথেন ঠিক ছিল, ইথেন থেকে কি হবে, ইথাইল, ইথেন ছিল, এটা হবে ইথাইল। এখান থেকে কোশ্চেন কি আসে, যে অ্যালকিল গ্রুপ কাকে বলে, এক্সাম্পল আসে। এবারে আসি ফাংশনাল গ্রুপ কাকে বলে। ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ, the group or atom attached to the main carbon chain and regulate their physical and chemical properties. Called functional group. As per example, suppose CH4 থেকে একটা H বের করে একটা OH যোগ করে দিলাম, তাহলে এটা কি হলো, CH3OH। মানে কি বলতে যাচ্ছি, ধরো আমার আগে ছিল কি CH4, এখানে CH4টাকে আমি লিখতে পারি CH3H। এরপর আমি কি করলাম, এখান থেকে একটা H বের করে দিলাম, বের করে দিয়ে আমি OH ঢুকিয়ে দিলাম, তাহলে CH3OH হয়ে গেল। যদি আমি Cl ঢুকিয়ে দিই, তাহলে CH3Cl হয়ে যাবে। যদি CH3 এর সঙ্গে CH, এখানে দুটো কার্বন নিয়ে কাজ করি, দুটো বা তিনটে কার্বন, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। ধরো এরকম লিখলাম, তিনটা কার্বন নিলে হয়, দেখো CH3CH2OH, তার আগে আমি লিখেছিলাম CH3CH3, এখানে দুটো কার্বন ছিল, এর নাম হয়েছিল মিথেন, এখানে নো ফাংশনাল গ্রুপ, শুধু হাইড্রোকার্বন। এখানে আমি কি করেছি না, একটা H এর পরিবর্তে একটা OH ঢুকিয়েছি, যে টার্মিনাল যে CH3 ছিল সেখানে CH2 আছে, একটা H এর পরিবর্তে একটা OH ঢুকিয়েছি, এর নাম কি হলো, ইথানল। এটার নাম ছিল ইথেন, এটার নাম ছিল কি, ইথেন, আর এটার নাম হলো ইথানল, ইথেন, আর এর নাম কি হবে, ইথানল। এটা কিন্তু একটা অ্যালকোহল। এবারে ধরো আমি CH3CH2OH, CH3CH2Cl যদি করি, এটাকে ক্লোরো ইথেন বা ইথাইল ক্লোরাইড, ক্লোরো ইথেন। তাহলে কি হলো,
এর যা ফাংশনাল গ্রুপ হবে অ্যালকোহলের, ক্লোরো ইথেনের ফাংশনাল, ক্লোরো ইথেনের কিন্তু ফাংশনটা আলাদা, মানে কি প্রপার্টিটা আলাদা। আবার CH3 CHO, এটা একটা অ্যালডিহাইড, এখানে দুটো কার্বন আছে দেখো, এটা কিন্তু গ্রুপটা আলাদা, তাহলে এটাকে কি বলবো, এটা অ্যালডিহাইড। এটা কি, এর নাম হচ্ছে ইথানল। ইথানল, অ্যাল যোগ হবে যদি CHO থাকে, অল যোগ হবে যদি OH থাকে, ইথানল এটা একটা অ্যালডিহাইড। এদের আবার ফাংশনাল গ্রুপ আলাদা, এদের আবার ক্যারেক্টারিস্টিক্স বা কেমিক্যাল প্রপার্টিজ আলাদা। এইভাবে এই যে CHO Cl OH এগুলোকে কি বলা হয়, ফাংশনাল গ্রুপ। এরপর আসি IUPAC নেমিং। IUPAC নেমিংটা জানতে হবে। IUPAC নেমিং জানার আগে আমি কিছু নেমিংয়ের কিছু রুল বলে দিয়েছি, যে রুলগুলো তোমরা পড়তে পারো, যে নাম্বারিং কোথা থেকে শুরু হবে, চুজ দ্য লংগেস্ট কার্বন চেন, লংগেস্ট কার্বন চেন থেকে দেখতে হবে, ঠিক আছে, লংগেস্ট কার্বন চেনটা থেকে স্টার্ট করতে হবে, সবসময় স্টার্ট করবো কি লংগেস্ট কার্বন চেন, এবং স্টার্ট দ্য নাম্বারিং ফ্রম দ্যাট কার্বন হুইচ কন্টেন্ট দ্য নিয়ার বাই হুইচ অর, মানে যে কার্বনের লিভিং গ্রুপ আছে, লিভিং গ্রুপ বলছি ফাংশনাল গ্রুপ আছে, অথবা যে কার্বনের কাছের কার্বন ফাংশনাল গ্রুপ। তো সহজ কথা যে আমি সেইখান থেকে স্টার্ট করব যেখানে যেখানে আমি ফাংশনাল গ্রুপটাকে মিনিমাম নাম্বারে পাবো। এবারে হচ্ছে ডবল ডবল বন্ডটা প্রেফার হবে কাদের কাদের ক্ষেত্রে, কেবলমাত্র অ্যালকিল গ্রুপের ক্ষেত্রে আর ট্রিপল বন্ডের ক্ষেত্রে, কিন্তু কখনো প্রেফার হবে না এনি আদার ফাংশনাল গ্রুপ। এবারে ইউজ ডাই অথবা ট্রাই, ডাই ফর 2, ট্রাই ফর 3, টেট্রা ফর 4টা, 4 and so on, as the prefix of the functional group name after the পজিশন নাম্বার। মানে কি একই ধরনের ফাংশনাল গ্রুপ যদি 3টা বা 4টা থাকে, দুটো থাকলে ডাই, 3টা থাকলে ট্রাই, চারটা চারটা থাকলে টেট্রা, এরকম এরকম লিখতে হবে। আর কি বলছে যে আমার ফাংশনাল গ্রুপগুলো তাদের আলফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী হবে, এবং গ্রুপ উইল বি নেমড বিফোর দ্য কার্বন নেম। অ্যালকিল গ্রুপ বা হ্যালোজেন গ্রুপ থাকলে কার্বন নেমের আগে বসবে তাদের নামটা, আর ফাংশনাল গ্রুপ থাকলে কার্বন নেমের পরে আসবে। এবং এখানে দেখো, ধরো প্রথম কোশ্চেনটা, এখানে নাম্বারিং কি করবো, আমি প্রথমে নাম্বারিং করবো, এখানে কোনখান থেকে নাম্বারিং করবো, 1 2 3 4 5 6, এদিক থেকে নাম্বারিং করতে পারি 1 2 3 4 5 6। তাহলে আমি কোন দিক থেকে নাম্বারিং করবো, মনে রাখবি হ্যালোজেনগুলো, অ্যালকিল গ্রুপের চেয়ে হ্যালোজেনটাকে আগে প্রেফার দিতে হবে। তাহলে আমি অ্যালকিল গ্রুপটা অনুযায়ী, হ্যালোজেন গ্রুপটা অনুযায়ী কোথা থেকে নাম্বারিং করব, আমি এদিক থেকে নাম্বারিং করলে হ্যালোজেনটা প্রথমে পাবো, তার জন্য 1 2 3 4 5 6। তাহলে হ্যালোজেনটা আছে ক্লোরিন, ক্লোরো, আর এটা আছে মিথাইল। তাহলে আমার কথা হচ্ছে নাম নাম নেমিং স্টার্টটা করবো এরকম, যে আমার কার্বন নেম, কার্বন নেম, কার্বন নেম, আর কার্বন নেমের আগে অ্যালকিল, অ্যালকিল বা और হ্যালো গ্রুপ নেম, তার আগে ডাই অথবা ট্রাই বসবে, তার আগে পজিশন নাম্বার বসবে। এখানেও সেরকম কার্বন নেম, ডাই অথবা ট্রাই, তারপর কার্বন নেম, তারপর পজিশন নাম্বার, সরি পজিশন নম্বর কি লিখছি একটু পরে লিখছি, পজিশন নম্বর, পজিশন নম্বর, তারপর ডাই অথবা ট্রাই, তারপর ফাংশনাল গ্রুপ নেম, ফাংশনাল গ্রুপ নেম কি লিখলাম দেখো, ফাংশনাল গ্রুপ নেম। ফাংশনাল গ্রুপ নেমটা কীরকম হয় না, ওইস থাকলে, ওইস থাকলে, ওইস থাকলে অল যোগ হবে, সিএইচও থাকলে অ্যাল যোগ হবে, সি ডবল ওইস থাকলে ওইক অ্যাসিড যোগ হবে, আর যদি সিও থাকে কিটো ওন যোগ হবে, ওন। এই হচ্ছে তোমাদের ফাংশনাল গ্রুপ 4টা। যাই হোক, আমি এবারে আসি যে এর নামটা কী হবে। তাহলে আলফাবেটিক্যাল অনুযায়ী তাহলে ক্লোরিন আর মিথাইল এর ক্লোরিনটা হচ্ছে প্রিডোমিনেন্ট পাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাকে কি করতে হবে যে আমার নাম কার্বন নেমটা
লিখতে হবে, কারণ নামটা লিখতে হবে। কীরকম লিখবো দেখো, আমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 3 নম্বরে মিথাইল আছে, তাহলে আমার পজিশন নম্বর অনুযায়ী পজিশন নাম্বারটা আগে লিখতে হবে বললাম। পজিশন কে আছে 3 মিথাইল আর 4 মিথাইল আর 3 ক্লোরো। ক্লোরোটা সি দিয়ে শুরু হচ্ছে, ক্লোরোর যে নেমটা ক্লোরো, ক্লোরো, তাহলে ক্লোরো সি দিয়ে শুরু, আর মিথাইল মিথাইল এম দিয়ে শুরু। তাহলে আলফাবেটিক্যাল অনুযায়ী কে আগে আসবে, কে আগে আসবে না আমার ক্লোরোটা। তাহলে আমি লিখবো কি 3 ক্লোরো, 3 ক্লোরো 4 মিথাইল, 4 মিথাইল। এবারে কার্বন নেম, কার্বনের নামটা কি, এখানে কার্বন কটা আছে 6টা, 6টা থাকলে হেক্স, এটা তো কোনো ডবল বন্ড নেই, তাহলে হেক্স এন, হেক্সেন। এরপর এখানে ধরো আমি লিখলাম তারপরে যে রিয়াকশন, তারপরে যে কোশ্চেনটা, এখানে নাম্বারিং কোথা থেকে স্টার্ট করব, যেখানে এখান থেকে করলে মিথাইলটা 2 নম্বরে আসবে, আর এখান থেকে করলে ডবল বন্ডটা 2 নম্বরে আসবে। ডবল বন্ডটা আছে মিথাইল গ্রুপ, মিথাইল গ্রুপের থেকে প্রিডমিনেন্ট পাবে। আমি বলে দিয়েছিলাম যে 2 নম্বর পয়েন্টটা আছে দেখি, যে ডবল বন্ডটা উইল প্রেফার দেন এনি অ্যালকিল গ্রুপ বাট নট প্রেফার ওভার দ্য ফাংশনাল গ্রুপ। কেবলমাত্র অ্যালকিল গ্রুপের ক্ষেত্রে, অ্যালকিল গ্রুপ যদি থাকে তখন ডবল বন্ডটাকে আগে প্রেফারেন্স দিতে হবে নাম্বারিংয়ের ক্ষেত্রে, বা সেটাকে আগে নাম্বারিংয়ে আসতে হবে। 1 2 3 4 5 6। এবারে এই অনুযায়ী যদি করি তাহলে আমার কি হবে, এখানে কত নম্বরে মিথাইল গ্রুপ আছে 5 নম্বরে, তাহলে 5 মিথাইল, 5 মিথাইল। এটা কটা কার্বন 6টা, তো হেক্স। কত নম্বর ডবল বন্ড আছে 2 নম্বরে, 2 নম্বর ডবল বন্ড। এবং ডবল বন্ডের নামটা কিন্তু হেক্সিন লিখবো না, হেক্স ডবল বন্ড আছে মানে অ্যালকিন, হেক্সিন হতো, হেক্স ইন না লিখে হেক্স টু ইন লিখবো, কারণ ডবল বন্ডের পজিশনটাকেও মেনশন করতে হবে। এখানে যেরকম ডবল বন্ড ট্রিপল বন্ড আছে, তাহলে কোনটাকে প্রিফারেন্স দেবো না, ডবল বন্ডটাকে। তাহলে নাম্বারিংটা এইখান থেকে স্টার্ট হবে, 1 2, ডবল বন্ডের সাইড থেকে 1 2 3 3 4 5 6, সবই হেক্সিন দেওয়া আছে। তাহলে হেক্স, এখানে তো কোনো ফাংশনাল অ্যালকিল বা মিথাইল গ্রুপ নেই, তাহলে হেক্স 2 ইন 5 আইন। স্যার 2 ইন লিখবো না 3 ইন লিখবো, 3তেও ডবল বন্ড আছে, 2তেও, যেটা হচ্ছে লিস্ট আসবে, মানে 2 ইন লিখবো না 3 ইন লিখবো, 2 ইন লিখবো। 5 ইন আইন লিখবো না 6 আইন লিখবো, 5 আইন লিখবো। আইন আর ইন কখন হবে, ইন ডবল বন্ড থাকলে, আইন হচ্ছে ট্রিপল বন্ড থাকলে। যাই হোক, ফাংশনাল গ্রুপ দিয়ে নাম্বারিংটা একটু বলে দিই, যে ফাংশনাল গ্রুপ যদি থাকে তখন নাম্বারিং, তাহলে এইখানে ধরো এটা আছে নাম্বারিং কোথা থেকে স্টার্ট করো, ডবল বন্ড না ফাংশনাল গ্রুপ থেকে, না ফাংশনাল গ্রুপ যেখানে আছে, ফাংশনাল গ্রুপকে এখানে ওইচ 1 2 3 4 5 6, যখনই ফাংশনাল গ্রুপ দেখবো তখন দৌড়ে ওইখান থেকে নাম্বারিং স্টার্ট করতে হবে, কারণ এখান থেকে নাম্বারিং স্টার্ট করা যাবে না। ডবল বন্ডের সাইড থেকে তখনই নাম্বারিং স্টার্ট হবে যদি অ্যালকিল গ্রুপ শুধু থাকে, কিন্তু ফাংশনাল গ্রুপ থাকা মানে যে কোনো ফাংশনাল গ্রুপ থাকুক না কেন তোমাকে কিন্তু প্রেফারেন্স দিতে হবে তাকে, ফাংশনাল গ্রুপকেই। তাহলে এখানে 6টা কার্বন আছে, তো আমার ফাংশনাল গ্রুপের নামটা তো কার্বনের পরে আসবে বলছি, তাহলে কার্বন নেমটা আগে লিখি। কার্বন নেম অনুযায়ী কটা কার্বন আছে না 6টা, তো হেক্স, হেক্স, কিন্তু এটা হেক্সেন হবে না, হেক্স ইন হবে। কিন্তু ইন যখনই হয় তখন আমি ডবল বন্ডের পজিশন বলতে বলছি, হেক্স 4 ইন, ই এন ই না লিখে ই এন লিখবো, ই এন ই লিখবো না, ই এন 4 হেক্স ই এন, হেক্স এন, হেক্স এন, তারপর এ দিয়ে স্ল্যাশ দিয়ে কোলন দিয়ে, তারপরে লিখবো কি কত, কত নম্বরে ওইজ আছে না 1, 1 পজিশন নম্বর 1। তারপরে আমি কি বলেছিলাম কার্বনের পরে কি বলেছিলাম, কার্বন, তারপরে পজিশন নম্বর, তারপরে কি ডাই অথবা ট্রাই, তারপরে ফাংশনাল গ্রুপ। তাহলে কার্বনের পরে পজিশন নম্বর বলতে ওইজটা কত নম্বরে আছে না 2 নম্বরে আছে, তো ওইজটা মানে এরকম ছিল, CH3 CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH টু CH টু OH। এখানে যদি আমি লিখি তাহলে নাম্বারিং কোথা থেকে স্টার্ট করে, এইখান থেকে স্টার্ট করেছি, যেরকম 5, আচ্ছা 5টা কার্বন না হইলো, এখানে কীরকম করব না, আমি কার্বনের নামটা কি হেক্স, এখানে কোনো মিথাইল বা অ্যালকিল গ্রুপ নেই, তাহলে কার্বনের আগে কেউ বসার নেই, তাহলে হেক্স কত নম্বরে ওইজ আছে না, কত নম্বরে ডবল বন্ড আছে না 3 নম্বরে,
হেক্স 3n আর তারপরে 1 অল, এটা হচ্ছে নাম। এভাবে নামগুলো আর বাকি নামগুলো প্র্যাকটিস করবে। এরপর আসি বিভিন্ন রিয়াকশন। এরপর আসি বিভিন্ন রিয়াকশন। রিয়াকশন সম্পর্কে জানতে গেলে তাহলে আমাকে জানতে হবে কি, এবার যে আমার বার্নিং করলে কোনো কার্বনকে যদি আমি বার্নিং করি, কোনো কার্বন কম্পাউন্ডকে যদি আমি বার্নিং করি তাহলে কী হবে? কার্বন কম্পাউন্ডকে যদি আমি বার্নিং করি তাহলে বার্নিং মানে কার্বন কম্পাউন্ড তো একটা ফুয়েল হিসেবে কাজ করে। বার্নিং করলে হয় উইথ ফ্লেমে জ্বলতে পারে বা উইথআউট ফ্লেমে জ্বলতে পারে। উইথ ফ্লেমে যদি জ্বলে তাহলে সেটাকে উইথ ফ্লেম কখন হবে? যদি ভেপার ক্রিয়েট হয়। যদি ভেপার ক্রিয়েট হয়, ভেপার ক্রিয়েট হলে উইথ ফ্লেমে জ্বলবে। মানে যেগুলো ওয়েটেড ফুয়েল সেগুলোতে ভেপার ক্রিয়েট হতে পারে। যদি সেগুলো যদি ড্রাই একদম শুকনো ড্রাই ফুয়েল হয়, যেরকম কয়লা, কোল, এটাতে কোনো ভেপার ক্রিয়েট হওয়ার সম্ভাবনা নেই, সেটা উইদাউট ফ্লেমে জ্বলবে। আর ভেপার যদি ক্রিয়েট হয়, যেরকম ওয়াক্সকে মোমবাতিকে জ্বেলে দিলে ওখানে ভেপার ক্রিয়েট হয়, তাহলে মোমবাতির একটা ফ্লেম দেখতে পাওয়া যায়। এই ফ্লেমটা কখন দেখতে পাওয়া যায়? যদি মোমবাতিটা ভেপার হয়ে উঠছে বলেই। এবারে বার্নিং এর ফলে কি তৈরি হয়? মোমবাতিতে কার্বন ছিল, কার্বন প্লাস অক্সিজেন থেকে কার্বন ডাইঅক্সাইড প্লাস হিট। যদি হাইড্রোকার্বন হয়, মানে কার্বন এবং হাইড্রোজেন থাকে, তখন কার্বন ডাইঅক্সাইড হিট তো তৈরি হবে, তার সঙ্গে সঙ্গে জলও তৈরি হবে। এরপর সাবস্টিটিউশন রিয়াকশন। কিছু কিছু রিয়াকশন যারা অ্যালকেন, যারা হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন, যারা স্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে অ্যালকেন, তারা কিন্তু সাবস্টিটিউশন রিয়াকশন দেখায়। সাবস্টিটিউশন রিয়াকশন কেন দেখায়? কার্বনের অলরেডি CH4 মানে 4টা হাইড্রোজেন অলরেডি ফিল আপ আছে। এরপর একটা সিএল এলে তাহলে সিএল বন্ড, এই সিএল বন্ডটা ভেঙে যদি একটা সিএল যদি এখানে ঢুকতে চায়, তখন একটা এইচকে বেরোতে হবে, নাহলে তো জায়গা নেই, কার্বনের তো 4টা হাত অলরেডি ফিল আপ আছে। এটাকে বলে সাবস্টিটিউশন রিয়াকশন। দেখো CH3 সঙ্গে একটা সিএল এসেছে, আর CH4 তো ছিল, তাহলে একটা এইচ বেরিয়ে গিয়ে একটা সিএল ঢুকেছে, আর যে এইচটা বেরিয়ে গেল আর যে সিএলটা পড়ে থাকলো সেই এইচ আর সেই সিএল মিলে এই সিএল। এটা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন। এই সাবস্টিটিউশন রিয়াকশন কাদের হয়? বারবার বলছি যে অ্যালকেনের ক্ষেত্রে হয় বা স্যাচুরেটেড হাইড্রোকার্বনের ক্ষেত্রে হয়। এবারে আছে অ্যাডিশন রিয়াকশন। অ্যাডিশন রিয়াকশন কাদের ক্ষেত্রে হবে? না, যাদের আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের ক্ষেত্রে অ্যাডিশন রিয়াকশন হবে। এবারে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের ক্ষেত্রে অ্যাডিশন রিয়াকশন হয় কেন? না, এই যে ডবল বন্ডটা কী হবে? ব্রেকডাউন করবে, আর হাইড্রোজেন হাইড্রোজেন যে H2 যে মিশাচ্ছি, H2H2টা ব্রেকডাউন করবে, দিয়ে এই এইচটা এই কার্বনের সঙ্গে যুক্ত হবে, এই এইচটা এই কার্বনের সঙ্গে যুক্ত হবে। মানে কীরকম ঘটনা ঘটছে? না, এই যে ডবল বন্ডটা আছে, কার্বনের যে ডবল বন্ডটা আছে, ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলেই সম্ভব, কারণ ডবল বন্ড বা ট্রিপল বন্ড সহজে হিট দিলে ভেঙে যায়। এইখানে এইচ যে বন্ডটা আছে, এখানে ডবল বন্ড আছে, ডবল বন্ড মানে একটা একটা করে ইলেকট্রন আছে, এই বন্ডটা যদি ভেঙে যায় তাহলে কি হবে? দুটো এইচকে যেরকম আছে থাকবে, আর এখানে যে H2 দিয়েছিলাম, এই H2 বন্ডটা যদি ভেঙে যায় তাহলে এইচ তার নিজের ইলেকট্রন ফেরত পেয়ে গেল, আর কার্বন তার ডবল বন্ডটা ভেঙে ফেরত পেয়ে গিয়েছিল। এবারে এদের নিজেদের মধ্যে বন্ড তৈরি হয়ে যায়। এটা হচ্ছে মেকানিজম। সেরকম অ্যালকাইন যেটা হচ্ছে অ্যাসিটিলিনও হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করে প্রথমে ইথিলিন তৈরি করবে, মানে ইথিন তৈরি করবে, মানে এটা আছে ইথাইন। ইথাইন ইথাইন থেকে ইথিন, আবার ফার্দার যদি আমি রিডাকশন করি হাইড্রোজেন নিকেল, আচ্ছা H2 NiPDPT এগুলো কি? NiT হচ্ছে নিকেল ক্যাটালিস্ট অথবা লেড ক্যাটালিস্ট অথবা প্লাটিনাম ক্যাটালিস্ট, যে কোনো ক্যাটালিস্ট দাও না কেন রিয়াকশনটা হবে। ক্যাটালিস্টের কাজ কি? রিয়াকশনের রেটটাকে বাড়িয়ে দেওয়া। এরপর হাইড্রোজিনেশন অফ ভেজিটেবল অয়েল। এখানে দেখবে কার্বন কার্বন এছাড়া লং চেন আছে, এখানে দেখবে বইতে লেখা আছে আরটা কি? যে বড় বড় চেন, এখানে যেরকম একটা বড় চেন লাগিয়েছে এরকম বড় বড় চেন থাকবে, আরও এরকম ডবল বন্ড থাকতে পারে, সেখানে হাইড্রোজেন যোগ করলে সেরকম এগুলো কোথায় দেখতে পাওয়া যায়? না, ভেজিটেবল অয়েলে। যদি হাইড্রোজেন যোগ করি এবং
নিকেল বা প্যালাডিয়ামের ক্যাটালিস্টে যোগ করলে এরকম আর আর গ্রুপগুলো তো থাকবে, তার সঙ্গে ডবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, হাইড্রোজেন ঢুকে যাবে। এগুলোকে বলা হচ্ছে ভেজিটেবল ফ্যাট বা ভেজিটেবল ঘি। এরপর আসি যে বিভিন্ন কম্পাউন্ড, বিভিন্ন ডিফারেন্ট ইম্পর্টেন্ট কম্পাউন্ড এবং তার রিয়াকশান, যেরকম ইথানল, এগুলো অর্গানিক সলভেন্ট হিসেবে ব্যবহার করা হয়, অ্যান্টিফ্রিজ হিসেবে ব্যবহার করা হয় বা মেডিসিন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। ইথানলের রিয়াকশান, চারটা রিয়াকশান বলবো। ইথানল C2H5OH বা CH3CH2OH বা ETOH। C2H5OH যদি আমি সোডিয়ামের সঙ্গে রিয়াকশান করি, এটা আছে আইডেন্টিফিকেশান রিয়াকশান, মানে সোডিয়াম, এটা আছে আইডেন্টিফিকেশান, আইডেন্টিফিকেশান আইডেন্টিফিকেশান রিয়াকশান। আইডেন্টিফিকেশান রিয়াকশান বলতে ইথানল, যে একটা টেস্ট টিউবে যে ইথানল আছে তার প্রমাণ কি না, ইথানল, এখানে যদি ইথানল থাকে, ইথানল, তাহলে আমি যদি এখানে সোডিয়াম মেটাল ফেলে দিই, তাহলে এখান থেকে বাবুলস আকারে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাবে। এরপর এক্সপেরিমেন্ট নম্বর 1, মানে ওইটা বাবুল গ্যাসটাকে যদি সোপ সলিউশনের মধ্যে পাঠাই, তাহলে কী হবে, বাবুলস ক্রিয়েট হবে। যে বাবুলসটা ক্রিয়েট হবে সেটা ম্যাচটিকে ধরলে সেটা পপ সাউন্ড হবে, পপ সাউন্ড হলে তাহলে এটা হাইড্রোজেন কনফার্ম। এইভাবে তোমাকে কনফার্ম হতে হবে। সেরকম এখানে কি হয়েছে না, ইথানলের সঙ্গে সোডিয়ামের রিয়াকশানে কী হয়, C2H5ONA প্লাস H2, এর নাম কি, ইথোক্সাইড। ইথোক্সাইড, C2H5O কে বলা হয় ইথোক্সাইড। ইথোক্সাইড আর সোডিয়াম আছে, তাহলে এর নাম হবে সোডিয়াম ইথোক্সাইড। সোডিয়াম ইথোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। 2 নম্বর রিয়াকশান, ইথানলের সঙ্গে C2H5OH এর সঙ্গে, ইথানলটাকে একটু খুলে লিখি কারণ এখানে দরকার আছে, বুঝতে হলে রিয়াকশন মেকানিজম বুঝতে হলে এটা দরকার আছে। CH3CH2OH, এখানে যদি আমি ডাইলুট ডাইলুট না অ্যালকালিন KMN উপর দিই, অ্যালকালাইন KMN উপর, অথবা অ্যাসিডিফাইড K2CH2O7 দিই, তখন কি তৈরি হবে না, CH3COOH। এখানে কি হলো, CH2OHটা COOH এ কনভার্ট হলো। এখানে যেহেতু দেখো, এখানে কার্বন সংখ্যা কটা ছিল, 2টো ছিল। হাইড্রোজেন কটা ছিল, 6টা ছিল। অক্সিজেন কটা ছিল, 1টা। এখানে কার্বন সংখ্যা 2টো, হাইড্রোজেন কটা, 4টা। অক্সিজেন কটা, 2টো। তাহলে এখানে হাইড্রোজেন, 2টো হাইড্রোজেন বেরিয়ে গেছে, 2টো হাইড্রোজেন বেরিয়ে গেছে, 1টা অক্সিজেন ঢুকেছে। তাহলে এটা হচ্ছে অক্সিডেশন। অক্সিজেন ঢোকা, হাইড্রোজেন বেরিয়ে যাওয়া, সেটাই তো অক্সিডেশন। এরপর 3 নম্বর রিয়াকশন, ইথানলের সঙ্গে CH3CH2OH, এখানে যদি কনসেন্ট্রেটেড H2S উপর দিই, কনসেন্ট্রেটেড H2S উপর, এটা আছে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশনের ফলে কী হবে না, ইথানল থেকে CH3 ডবল বন্ড, CH2 ডবল বন্ড CH2, ইথিন তৈরি হবে, ইথিন। 4 নম্বরে এটাকে বলে ইথিন। কী হলো, আর বাকিটা কী হলো, জল বেরিয়ে গেল। এই কনসেন্ট্রেটেড H2S উপর এখানে হাইগ্রোস্কোপিক ইন নেচার, হাইগ্রোস্কোপিক বলতে না, জল শোষক হিসেবে কাজ। এরপর 4 নম্বর রিয়াকশান, মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশান, এস্টারিফিকেশন রিয়াকশান। এস্টারিফিকেশন রিয়াকশান, এস্টারিফিকেশন রিয়াকশান কি না, এস্টারিফিকেশন রিয়াকশানে আমার ইথানলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটাকে অ্যাসিটিক অ্যাসিড অথবা ইথানোয়িক অ্যাসিডও বলে, ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিডের সঙ্গে আমি যদি C2H5OH যোগ করি, তাহলে কি হবে, এর OH আর এটাকে একটু ভালো করে এই দিক করে লিখলে যদি বুঝতে পারবে, আমি C2H5OH এই দিকে OHটা লিখছি। এরপর দেখো আমি কি করছি, এর OH আর এর Hটাকে বের করে দিচ্ছি। তাহলে কি হবে, OH বেরিয়ে গেলে জল বেরিয়ে যাবে, তাহলে তাহলে হবে CH3COOC2H5 প্লাস জল। এখানে কি হলো, একটা ট্যাগলাইন মনে রাখতে হবে, অ্যাসিড প্লাস অ্যালকোহল সমান এস্টার প্লাস জল। অ্যাসিড প্লাস অ্যালকোহল ইকুয়ালস টু এস্টার প্লাস জল। এটা হচ্ছে এস্টারিফিকেশন রিঅ্যাকশন। এরপর যেটা আছে কি আমার ইথানোয়িক ইথানোয়িক অ্যাসিড,
ইথানোয়িক অ্যাসিডের রিয়াকশন পড়ব। ইথানোয়িক অ্যাসিড CH3COOH, এটাকে অনেক বইতে লেখা আছে C2H4O2, অনেক জায়গায় এরকম লেখা আছে CH3C OOH। এটা কি আছে? ভিনিগার হিসেবে ব্যবহার করা হয়। এটা কি হিসেবে ব্যবহার করা হয়? ম্যাঙ্গো পিকেলে ব্যবহার করা হয়। এটা বোঝালো? এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের রিয়াকশানগুলো কি না? আইডেন্টিফিকেশন রিয়াকশান, যে ইথানলের মতো এটাকেও সোডিয়াম সহ হিট করলে কি হবে? তাহলে CH3, আমরা জানি কি অ্যাসিড প্লাস মেটাল ইকালস টু কি? সল্ট প্লাস হাইড্রোজেন গ্যাস। এখানে দেখো CH3COONA প্লাস হাইড্রোজেন গ্যাস। এবারে আর একটা রিয়াকশন জানি অ্যাসিডের, অ্যাসিড প্লাস মেটাল কার্বনেট or মেটাল হাইড্রোজেন কার্বনেট, এটা কি হলো? সল্ট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস সল্ট। এখানেও সেরকম হয়েছে, দেখো অ্যাসিডটা কোনটা? CH3COOH, এর সঙ্গে আমি যদি Na2CO3 অথবা NaHCO3 মেশাই, তাহলে হবে কিন্তু CH3COONA প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস সল্ট। এরপর 3 নম্বর রিয়াকশন, অ্যাসিড প্লাস বেস, অ্যাসিড প্লাস বেস ইকুয়ালস টু সল্ট প্লাস ওয়াটার। রিয়াকশন কীরকম? সল্ট প্লাস ওয়াটার। অ্যাসিডের রিয়াকশন কি? অ্যাসিড হচ্ছে CH3COOH, এর সঙ্গে বেস NaOH মেশাচ্ছ, তাহলে হবে কি? CH3COONA প্লাস ওয়াটার। এরপর 4 নম্বর রিয়াকশন, সেটা কমন রিয়াকশন, যেটা আছে CH3COOH প্লাস ইথানল C2H5OH। এখানে কি হবে? CH3COO C2H5, এটাকে কি বলে? সুইট স্মেল। এর নাম কি? এস্টার। এই এস্টারের আরও ক্যারেক্টারিস্টিক্স আছে। এই এস্টারের নামটা কি? ইথাইল অ্যাসিটেট অথবা ইথাইল ইথানয়েট। এগুলো ছিল টোটাল রিয়াকশন। এরপর আরেকটা আছে এস্টার হাইড্রোলাইসিস বা স্যাপোনিফিকেশন। এস্টার হাইড্রোলাইসিস, যেটা CH3COO C2H5 প্লাস NaOH দিলে কি হবে? CH3COO Na প্লাস C2H5OH। এখানে স্যাপোনিফিকেশনে কি হলো? NaOH এটাকে এইভাবে ভাঙতে পারো, কীভাবে ভেঙে গেছে বলে মনে হয়। এটা হচ্ছে টোটাল রিয়াকশান। এরপর সোপ ডিটারজেন্টটা পরের ক্লাসে করিয়ে দেবো। ওকে।